এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা। মাতৃভূমি থেকে নয়, বাংলাদেশে বসেই রোহিঙ্গারা সশস্ত্র যুদ্ধের পরিকল্পনা করছে। সীমান্ত পেরিয়ে তারা এখন সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে, গড়ে তুলছে সংগঠন, বাড়াচ্ছে সদস্য সংগ্রহ। সম্প্রতি সংবাদ মাধ্যম বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এসেছে এমন এক অস্থির ও উদ্বেগজনক চিত্র। 2017 সালে মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত গণহত্যা, ধর্ষণ ও নিপীড়নের মুখে 7 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে আসে বাংলাদেশে। বর্তমানে কক্সবাজার সহ বিভিন্ন আশ্রয় শিবিরে রোহিঙ্গার সংখ্যা 13 লাখ ছাড়িয়ে গেছে। 6 বছরের বেশি সময় পার হয়ে গেলেও নিজ দেশে ফিরে যাওয়ার কার্যকর কোনো অগ্রগতি হয়নি। ফলে অনেক রোহিঙ্গা তরুণের মধ্যে ক্ষোভ ও হতাশা থেকে জন্ম নিচ্ছে যুদ্ধের প্রস্তুতি। তথ্য বলছে, আশ্রয় শিবিরের তরুণদের মধ্যে সশস্ত্র সংগঠনের প্রতি আগ্রহ বাড়ছে। স্বাধীন রাখাইন প্রতিষ্ঠার স্বপ্নে তারা জড়িয়ে পড়ছে যুদ্ধ ও জিহাদ চিন্তাধারায়। ক্যাম্প জুড়ে আরাকান আর্মির বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের পরিকল্পনা করা হচ্ছে। এক ধরনের নির্যাতিত থেকে যোদ্ধা হয়ে ওঠার গল্প তৈরি হচ্ছে সেখানে। উখিয়া ক্যাম্পের কিছু তরুণ জানিয়েছে তারা মিয়ানমারে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। তাদের ভাষায়, প্রয়োজনে যুদ্ধ করেও তারা নিজেদের ভূমি ফেরত নিতে চান। তারা চান এমন একটি স্বাধীন রাখাইন যেখানে রোহিঙ্গারা সম্মানের সঙ্গে বসবাস করতে পারবে। এই চিন্তাধারা এখন অনেক তরুণের মধ্যেই গড়ে উঠেছে। তরুণদের একটি বড় অংশ জিহাদের জন্য প্রস্তুত। আরসা ও আরএসও এই দুই সংগঠন একসঙ্গে কাজ করছে। তাদের মূল লক্ষ্য রোহিঙ্গার স্বাধীনতা। ক্যাম্পে থাকা 4টি সক্রিয় গোষ্ঠী আরসা, আরএসও, ইসলামিক মাহাজ ও ইয়ারের সদস্য সংগ্রহ ও প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। ক্যাম্প জুড়ে চলছে বৈঠক, আলোচনা ও সংগঠিত হওয়ার প্রক্রিয়া। এছাড়া ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এই সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের মধ্যকার বিরোধ ভুলে এখন ঐক্যবদ্ধ হয়েছে এবং নতুন সদস্য সংগ্রহ করছে। ধর্মীয় আবেগ ও ভাষা ব্যবহার করে তরুণদের উদ্বুদ্ধ করা হচ্ছে। ক্যাম্পে সরাসরি সশস্ত্র প্রশিক্ষণ না দিলেও সীমান্ত পেরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে গিয়ে অনেকে প্রশিক্ষণ নিচ্ছে। 2 বছরের প্রশিক্ষণ নিয়ে তারা আবার ক্যাম্পে ফিরে আসে। স্থানীয় বাসিন্দারাও বলেছেন, ক্যাম্পে শারীরিক অনুশীলন, কারাতে এবং দলবদ্ধ চলাফেরার মতো কর্মকাণ্ড চোখে পড়ছে। মাঝে মাঝে শত শত রোহিঙ্গা সীমান্ত পার হয়ে রাখাইনে যুদ্ধে যোগ দিচ্ছে। এদিকে বাংলাদেশ সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পে অস্ত্রধারী গোষ্ঠীর কার্যক্রম অস্বীকার করেছে। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছে, বাংলাদেশের ভেতরে কোনো সশস্ত্র সংগঠন সক্রিয় নেই। আরসা ও আরএসও মিয়ানমারে গঠিত সংগঠন এবং বাংলাদেশ সরকার এসব সংগঠনকে কোনোভাবে সমর্থন করে না, বরং এসব সংগঠনের নেতাদের গ্রেফতারও করা হয়েছে। এপিবিএনের ডিআইজি বলেছেন, ক্যাম্পে শুধুমাত্র মানবিক সহায়তার কার্যক্রম ছাড়া অন্য কিছু বরদাস্ত করা হবে না। তিনি জানান, নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পে নজরদারি আরও বাড়ানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, রোহিঙ্গা তরুণদের এই সশস্ত্র পথে ঝুঁকে পড়া বাংলাদেশের জন্য কেবল মানবিক নয়, বরং বড় ধরনের নিরাপত্তা ও রাজনৈতিক হুমকি। সীমান্তে যে ধরনের প্রস্তুতি চলছে তা ভবিষ্যতের জন্য একটি গভীর সংকেত। এতে শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নয়, গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিও হুমকির মুখে পড়তে পারে। উল্লেখ্য, গত বছরের শেষের দিকে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছ থেকে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা রাখাইন রাজ্যে দখল নেয়। এ ঘটনার পর রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো আরও সংগঠিত হতে শুরু করে। নিজেদের শক্তি বাড়াতে তারা নতুন করে সদস্য সংগ্রহ শুরু করে। সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সমর্থিত আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে মুসলিম রোহিঙ্গাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে সশস্ত্র গোষ্ঠীগুলো ধর্মকে ব্যবহার করছে। এই অবস্থায় কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা থামানো না গেলে সেটি বাংলাদেশের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোই আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি তথা আরসা, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, আরএসও, যত সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে তারা সম্প্রতি একজোট হয়েছে। যদিও অতীতে বছরের পর বছর ধরে বাংলাদেশের ক্যাম্পগুলোয় তারা নিজেদের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত ছিল, কিন্তু আরাকান আর্মি রাখাইনের নিয়ন্ত্রণ নেয়ার পর তাদের মধ্যে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কারণ উত্তর রাখাইনের যেসব এলাকায় রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস ছিল, সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকা উচিত বলে মনে করেন গোষ্ঠীগুলোর নেতারা। সেজন্য নিজেদের মধ্যে হানাহানি থামিয়ে এখন একজোট হয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়ে সম্মত হয়েছে সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর নেতারা। রোহিঙ্গা ক্যাম্পে সহিংসতা বন্ধের আশায় বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো তাদের এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছে বলে সংবাদ মাধ্যমে উঠে এসেছে। কিন্তু বাংলাদেশের কর্মকর্তারা নিরাপত্তা সংস্থাগুলোকে ঘিরে এসব অভিযোগ বা বক্তব্যকে ভিত্তিহীন বলে বর্ণনা করছে। তবে ক্রাইসিস গ্রুপ বলছে, রোহিঙ্গা গোষ্ঠীগুলো সমঝোতায় পৌঁছাতে সক্ষম হওয়ায় কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে বাস্তবে সহিংসতাও
আগের চেয়ে অনেকাংশে কমে গেছে, কিন্তু তাতে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা থেমে নেই, বরং আগের চেয়ে আরও বেড়েছে। বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে মাঝে মধ্যেই রক্তপাত ঘটানোয় আগে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিত না সাধারণ রোহিঙ্গারা। ফলে নতুন সদস্য সংগ্রহ করতে গিয়ে বেশ বেগ পেতে হতো তাদের। কিন্তু এখন গোষ্ঠীগুলোর কৌশল বদল হয়েছে। নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে অস্ত্র হিসেবে তারা এখন ধর্মকে ব্যবহার করছে। এক্ষেত্রে আরাকান আর্মির বিরুদ্ধে অভিযানকে অবিশ্বাসীদের বিরুদ্ধে জিহাদ হিসেবে অভিহিত করা হচ্ছে। এতে শরণার্থী শিবিরগুলোকে সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্য সংগ্রহের উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে। 2024 সালের শুরুর দিকে আরাকান আর্মি যখন রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হতে শুরু করে, তখন সংখ্যায় কম থাকা মিয়ানমারের সামরিক বাহিনী নিজেদের শক্তি বাড়ানোর লক্ষ্যে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের ব্যবহারের চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। রোহিঙ্গা পুরুষদেরকে তারা জোর করে আধা সামরিক ও স্বেচ্ছাসেবক বাহিনীতে যোগ দিতে বাধ্য করে। এছাড়া রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে মিয়ানমারের জান্তা সরকার একটি সমঝোতা করার চেষ্টা করছে বলেও দাবি করা হয়েছে। যদিও ওই গোষ্ঠীগুলোই তার আগে মিয়ানমারের সরকারি বাহিনীগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছিল, কিন্তু সমঝোতার পর রোহিঙ্গাদের গোষ্ঠীগুলোর একটি অংশ আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে সম্মত হয়। যদিও তখনও রোহিঙ্গাদের একটি বড় অংশ মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে জোটবদ্ধ হওয়ার বিষয়টি মেনে নিতে পারেনি। কিন্তু রাখাইন রাজ্যের দখল নেওয়ার পর উত্তর রাখাইনে আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গা নির্যাতনের অভিযোগ ওঠে। এছাড়া বিদ্রোহী গোষ্ঠীটির নেতাদের অনেকে এমন কিছু বিতর্কিত বক্তব্য দেন যা আরাকান আর্মিকে মিয়ানমারের সামরিক বাহিনীর চেয়েও বড় হুমকি হিসেবে বিবেচনার ক্ষেত্রে রোহিঙ্গাদের প্রভাবিত করে। এর মধ্যেই মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সমর্থিত আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে রোহিঙ্গাদের মুসলিম পরিচয়কে সামনে আনার কৌশল নিয়েছে সশস্ত্র গোষ্ঠীর নেতারা। বাংলাদেশে বর্তমানে যে 13 লাখ রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে অবস্থান করছে, তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠাতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে দেশটির সরকার। গত কয়েক বছর ধরে মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে আলোচনা চালানো হলেও আরাকান আর্মি রাখাইনের নিয়ন্ত্রণ নেওয়ার পর তাদের সঙ্গেও যোগাযোগ শুরু করেছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো রাখাইন রাজ্যে আরাকান আর্মির উপর হামলা শুরু করেছে এবং সীমান্তের শিবিরগুলোতে যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে। এই সশস্ত্র তৎপরতা আরও তীব্রতর হলে সংশ্লিষ্ট রোহিঙ্গা, বেসামরিক নাগরিক, আরাকান আর্মি এবং বাংলাদেশ সব পক্ষের জন্যই মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে। কারণ আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর অভিযান সফল হওয়ার সম্ভাবনা কম। মিয়ানমারের অভ্যন্তরে নানা সমস্যার সম্মুখীন হয়ে 1970 সাল থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে কমপক্ষে 13 লাখ রোহিঙ্গা এদেশে এসেছেন। তবে বাস্তবে সংখ্যাটা আরও বেশি বলে ধারণা করা হয়। সুবিশাল এই জনগোষ্ঠীকে বাংলাদেশ মানবিক কারণে আশ্রয় দিলেও সময়ের সাথে সাথে তারা এদেশের ক্ষতি সাধন করছে। বাংলাদেশের জনস্বাস্থ্য, নিরাপত্তা, অর্থনীতি ও পরিবেশ সহ সবকিছুতেই রোহিঙ্গাদের নেতিবাচক প্রভাব পড়ছে। সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে দেশের মানুষের কর্মসংস্থানে। রোহিঙ্গা পুরুষদের অনেকেই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে কাজের খোঁজে। নিয়ম অনুযায়ী আশ্রিতরা কোনো কাজেই নিয়োজিত হতে পারবে না, কিন্তু তারা অল্প পারিশ্রমিকের বিনিময়ে লবণ মাঠ, চিংড়ি হ্যাচারি, চাষাবাদের কাজ সহ বিভিন্ন কাজে নিয়োজিত হয়েছে। এতে স্থানীয় দরিদ্র শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। নতুন করে কর্মসংস্থান সৃষ্টি না হলেও রোহিঙ্গারা এখানে ঢুকে পড়ছে। দেশের নাগরিকরা এই বিষয়টি নিয়ে খুবই হতাশ। ক্যাম্পের বাইরে গিয়ে রোহিঙ্গারা দেশের মানুষের স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করছে। বাংলাদেশে খুব একটা প্রচলিত না থাকলেও রোহিঙ্গাদের মধ্যে প্রাণঘাতী এইডসের উপস্থিতি আছে। এই সংখ্যাটা ধীরে ধীরে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাতে পারে, কারণ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে রোহিঙ্গাদের মধ্যে নিয়মকানুনের বালাই নেই। এছাড়া বাংলাদেশে এখনও কলেরা না থাকলেও রোহিঙ্গাদের মধ্যে রয়েছে সেই সমস্যাও। গিঞ্জি জায়গায় থাকার ফলে তারা যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে, ফলে পানিবাহিত রোগ জীবাণু ছড়িয়ে পড়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়। আসলে এখনও তাদের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ করা যায়নি। রোহিঙ্গাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করাও পুরোপুরি সম্ভব হয়নি। এসব কারণে তারা জটিল ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। পাশাপাশি নিজেদের বাসস্থানের বাইরেও পদচারণা থাকায় অন্যদের জন্য হুমকি স্বরূপ হয়ে উঠছে। নেতিবাচক চাপ পড়ছে অর্থনীতিতেও। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অনুসারে 2016-17 অর্থ বছরে বাংলাদেশে মাথাপিছু আয় ছিল $1,602 মার্কিন। সেই হিসাবে তখনকার 7 লাখ রোহিঙ্গার মাথাপিছু আয় হওয়ার কথা $112 কোটি বা 8,971 কোটি টাকা। কিন্তু আশ্রিত হিসেবে রোহিঙ্গাদের আয়ের কোনো উৎস নেই। রোহিঙ্গাদের ব্যয় থাকলেও বৈধ পথে আয়ের কোনো উৎস নেই। সেই হিসেবে লাখ লাখ রোহিঙ্গার পেছনে সরকারের বছরে ব্যয় হচ্ছে হাজার কোটি টাকা, যা অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা। এখন ক্যাম্পের ভেতর যুদ্ধ প্রস্তুতির বিষয়টি সত্য হলে তা বাংলাদেশের জন্য নতুন বিপর্যয় বয়ে আনবে।